সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিখি ওয়েব পেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগত। আষাঢ়ের এই বৃষ্টি ভেজা বিকেলে সকলকে কদম ফুলের শুভেচ্ছা। আজকে ঝালকাঠি থেকে আপনাদের সাথে আমি আছি নাসরিন আক্তার বিনা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা এবং কলম নিয়ে ঝটপট ক্যামেরার সামনে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তৈরি হয়ে গেছো, কারণ প্রতি বুধবারে 5টায় আমি আসি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। তো পাঠ শুরু করার পূর্বে একটু গান বা কবিতা হলে কেমন হয়? গান তো হলো, আমি আজকে একটা কবিতা অল্প একটু আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতাটির নাম হচ্ছে পাট শিল্প। লিখেছেন অধ্যাপক আব্দুস সালাম। পাট ছিল এই বাংলাদেশের অর্থনীতির মূল, অন্য কিছু ছিল না কো ইহার সমতুল। বাংলাদেশের বৌঝিয়েরা বর্ত পাটের শিকে, নকশি শিকে সুনাম যেত ছড়িয়ে চারিদিকে। রইত তোলা বালিশ দোলায় নকশি উপাদান, নজর কাড়া নকশি দোলায় কার সে অবদান। এই দেশেরই মা বোনেদের আকুল আবেগময়, কান্না হাসি উঠল ফুটে গোটা শিল্পময়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয়ই বুঝতে পেরেছো কবিতাটি কি নিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, কবিতাটি লেখা হয়েছে পাট নিয়ে। এটা পাট শিল্প দিবসে অধ্যাপক আব্দুস সালামের লেখা একটা কবিতা, আমি অল্প একটু আবৃত্তি করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমাদের তৃতীয় পাঠ। তো আমরা গত 2 দিন আমরা যে বিষয়গুলো নিয়ে, আমাদের অর্থনীতির বিষয় নিয়ে, আমাদের দেশের অর্থনীতির তে অবদান রাখে এমন সব কৃষি পণ্য নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই আলোচনা তোমাদের গত 2 দিনের পাঠ কতটুকু মনে আছে একটু দেখি, মনে বা যদি একটু কোথাও ভুলে যাও একটু মনে করিয়ে দেই বা মনে করার চেষ্টা করি আমরা। আচ্ছা, আমাকে একটু বলো, আমাদের দেশের প্রধান 2টি খাদ্যশস্যের নাম। আমাদের দেশের প্রধান 2টি খাদ্যশস্যের নাম। ঠিক বলেছো বন্ধুরা, আমাদের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, গম, আরো আছে আলু ইত্যাদি। কোন কোন খাদ্যশস্য আমাদের আমদানি করতে হয়? ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ, ডাল, মশলা, তেল এগুলো আমাদেরকে আমদানি করতে হয়। ধন্যবাদ, তোমাদের মনে আছে দেখা যাচ্ছে। আলুর কোন অংশ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি? ধন্যবাদ বন্ধুরা, আলুর কাণ্ড আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। এক্ষেত্রে একটু বলে রাখছি বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভে আছেন বা পরবর্তীতে দেখবেন, গত পাঠের শেষ অংশে হয়তো বা নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছু অংশ সম্প্রচার সম্ভব হয়নি। তো গত পাঠটি আমি আবার পূর্ণ রেকর্ডিং আমি আগামী শুক্রবারে আমি আমার টাইম লাইনে রেখে দেব, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। তো ধন্যবাদ, তোমাদের পাঠটা মনে আছে দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি। তার আগে আমি একটা কার্ড দেখাই, একটু দেখো তো শব্দটা এখানে কি লেখা আছে, একটু ভালো করে দেখো। এখানে লেখা আছে সোনালী আঁশ। এই শব্দটা তোমরা আগে শুনেছো? এই শব্দটা, এই সোনালী আঁশ, এই শব্দটা কিসের সাথে সম্পর্কিত? এই সোনালী আঁশ শব্দটা শুনলে আমাদের কিসের কথা মনে পড়ে? একটু ভাবো তো। যেহেতু আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত এসেছি, এই শব্দটা আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে কিন্তু জেনে এসেছি। এই শব্দটার সাথে আগে আমরা পরিচিত হয়েছি। তো এই শব্দটা শুনলেই আমাদের কোন পণ্যর কথা মনে পড়ে যায়? ঠিক বলেছো বন্ধুরা, সোনালী আঁশ শব্দটা শুনলেই আমাদের সবচেয়ে প্রথম এবং একমাত্র যে পণ্যের কথা মনে আসে সেটা হচ্ছে
পাট। ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে কয়েকটি জিনিস দেখাই। এটা একটু দেখো, চিনতে পারছো এটা? আমরা যারা চাল ডাল বাড়িতে চাল রাখি বা বিভিন্ন কাজে ব্যবহার করি, হ্যাঁ এটা হচ্ছে চটের বস্তা। এই যে চট, দেখো এই যে আঁশ বের হয়ে আছে, তন্তু বা সুতা। এই এই চট, এটা কি দিয়ে তৈরি? এর মূল উপাদান কি? এই যে বস্তাটা চট সেলাই করে এর বস্তাটা তৈরি করা হয়েছে, কিন্তু এই চট তৈরির মূল উপাদানটা কি ছিল? এই যে আঁশ বা তন্তু দেখা যাচ্ছে, এগুলো আসলে কি? একটু মনে করো, একটু ভাবো। ঠিক বলেছ, এটা হচ্ছে পাটের আঁশ। ধন্যবাদ বন্ধুরা, তোমরা চিনতে পেরেছো। এখন আর একটা জিনিস দেখবো। এই জিনিসটা কি নিশ্চয়ই চিনতে পারছো বন্ধুরা? হ্যাঁ, ডাবল চেম্বার টি ব্যাগ। ডাবল চেম্বার টি ব্যাগ মনে আছে? দুই দিক থেকে গাঢ় রং। এই এই অ্যাডভার্টাইজের কথা, তোমাদের অ্যাডভার্টাইজটা হতো আগে চায়ের। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আরো আগে ছিল, এখন খুব কম হয়। হ্যাঁ, এটা হচ্ছে চা। আমাদের বেশ একটা জনপ্রিয় পানীয়। সকালবেলা ঘুম থেকে উঠে, বিকালে নাস্তায়, বন্ধুদের আড্ডায় এবং ক্লান্তি দূর করার জন্য কাজের অবসরে আমরা সবসময় কিন্তু চা পান করি। আর এটা জানো যে এটা আমাদের দেশে বেশ ভালো, মানে অনেক উৎপাদিত হয় এবং বেশ ভালো ব্র্যান্ড, ভালো মানের চা আমাদের দেশে উৎপন্ন হয়। তো পাট দেখলাম আমরা, চা দেখলাম, এখন আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এটা একটু ভালো করে দেখো তো, কি এটা বন্ধুরা? দেখা যাচ্ছে? দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে জর্দা। কিন্তু জর্দাটার তৈরির মূল উপাদানটা কি? একটু ভাবো তো। যার যার বাসায় দাদি নানি আছেন বা অনেক বাবা মারাও আছেন, পান খান। ইয়েস, এই তো বুঝতে পেরেছো, পান খায়। পানের সাথে এটা খাওয়া হয়, জর্দা। কিন্তু জর্দার মূল উপাদানটা কি? কখনো ভেবেছো? কখনো মানে জিজ্ঞেস করেছো তাদের কাছে বা জানতে চেয়েছো জর্দার মূল উপাদান কি? একটু ভেবে আমাকে বলো তো, যে জর্দার মূল উপাদান কি? ঠিক বলেছো বন্ধুরা, ধন্যবাদ। জর্দার মূল উপাদান হচ্ছে তামাক। তামাক পাতা। তামাক পাতা শুকিয়ে ওটাকে গুঁড়ো করে প্রক্রিয়াজাত করে যখন কৌটার মধ্যে বাজারজাত করা হয়, তখন বলা হয় তাকে জর্দা। তো আমরা এতক্ষণ পাটের বস্তা দেখলাম, যেটার মূল উপাদান হচ্ছে পাটের আঁশ। চা দেখলাম, চা পাতা গুঁড়া। আর দেখলাম জর্দা, যার মূল উপাদান তামাক। তো বন্ধুরা, এখন একটু ভাবো বা একটু গেস করো তো, আজকে আমরা কি বিষয়ে পড়তে যাচ্ছি? আমাদের পড়ার আজকের টপিকসটা কি, বা আজকের আমাদের পার্ট কি? আমি জানি তোমরা এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি আমাদের অর্থনীতি অধ্যায়ের তৃতীয় পাঠ, পাট, চা এবং তামাক। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় ঝটপট লিখে ফেলো। আমাদের আজকের পাঠ, আমাদের আজকের পাঠ পাট, চা ও তামাক। তো বন্ধুরা, তোমরা আজকে শিরোনামটা খাতায় তুলে নাও। আমি একটু দেখে নেই কে কে আমার সাথে আছে এই মুহূর্তে। বন্ধুরা, লেখা হয়ে গেছে নিশ্চয়ই? শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। ছবিগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তো। এই ছবিগুলো কি কি ছবি দেখা যাচ্ছে? প্রথমে দেখা যাচ্ছে চাল, নিচে ডাল, পেঁয়াজ, আলু, তারপরে গম, তাই নেই বন্ধুরা? আমরা আরো কিছু ছবি দেখি। হ্যাঁ, প্রথম ছিল পাট, তারপরে ছিল চা, এরপরে তামাক। তো বন্ধুরা, আমরা দুই ধরনের ছবি দেখলাম। প্রথমে কিছু ছবি দেখলাম চাল, পেঁয়াজ, ডাল, আলু, গম, এটা এক ধরনের ছবি দেখেছি। আবার পরে তিনটা ছবি দেখেছি পাট, চা, তামাক। আচ্ছা, এই ছবিগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। ছবিগুলো একটু ভালো করে দেখো দেখো এবং এদের মধ্যে পার্থক্য কি আছে এটা একটু ভাবো। সবই কিন্তু আমাদের দেশীয় পণ্য, কৃষি পণ্য, কিন্তু একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? ধন্যবাদ বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমরা প্রথম যে ছবিগুলো দেখেছিলাম, অর্থাৎ এই অংশে যে ছবিগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য। গুড, এগুলো হচ্ছে খাদ্যশস্য, এগুলো সব খাদ্যশস্য। আর এপাশে যে ছবিগুলো আমরা দেখেছি, এগুলোকে বলা হয় অর্থকারী ফসল। এগুলোকে বলা হয় অর্থকারী ফসল। তো ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই এখন মনে মনে প্রশ্ন জেগেছে যে অর্থকারী ফসল কি? আমি জানি তোমাদের মনে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে ম্যাম বললেন এগুলোকে অর্থকারী ফসল বলে, তাহলে অর্থকারী ফসল কি? একটু ভাবো যে অর্থকারী ফসল কি। দেখি তোমাদের ভাবনা থেকে কি আসে, এরপরে আমার ভাবনা এবং বই কি বলে আমরা মিলিয়ে নেব, সংজ্ঞা মিলিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। যে সকল ফসল আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেগুলোকেই বলা হয় অর্থকারী ফসল। তো আমরা একটু দেখে নেই। এই যে পাট, তামাক এবং চা, এই তিনোটাই কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে জন্মায় এবং এই তিনোটা পণ্যই আমরা বিদেশে রপ্তানি করে অনেক মুদ্রা অর্জন করি, আর এজন্য এগুলো হচ্ছে অর্থকারী ফসল। তো একটু দেখে নেই, যে সকল কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকারী ফসল বলে। ছোট্ট বন্ধুরা, যদি প্রয়োজন মনে করো তো লিখে নিতে পারো, বইতেও এর সংজ্ঞাটা দেয়া আছে, তারপরে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। যে সকল কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকারী ফসল বলে। আশা করছি এবার বুঝতে পেরেছো যে আগের যে ছবিটা আমি দুইটা ছবি দেখিয়েছিলাম, তার মধ্যে পার্থক্যটা। একটা ছিল আমাদের খাদ্যশস্য, আর একটা হচ্ছে অর্থকারী ফসল। আর অর্থকারী ফসল বলছি এই কারণে যে এগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি, যা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি তোমরা অর্থকারী ফসল বুঝতে পেরেছো। আমাদের পাঠের আজকের যে প্রথম যে বিষয়টা ছিল, আমরা যে চটের বস্তাটা দেখেছিলাম, তার তন্তুগুলো দেখেছিলাম, সেটার মূল উপাদান কি ছিল? পাট বা পাটের আঁশ। এখন আমরা সে সম্পর্কে জানি। ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। দেখো এখানে পাট কাটা হচ্ছে, এই যে বড় বড় পাট হয়েছে। তোমরা অনেকেই, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে যেসব শিক্ষার্থীরা আছো, তারা পাট গাছ দেখে থাকবে, কারণ এখন আমাদের বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু পাট জন্মায়। তো এবং আরেকটা বিষয় বলে রাখি, এই যে বর্তমান সিজন, এই সিজনটায় পাট শাক, এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা খাবার আমাদের, তাই না কি বন্ধুরা? যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খাবে, এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন পাট শাক। তো পাট কাটা হচ্ছে, তবে পাট কাটা হয় কখন? যখন সে পরিপক্ক হয়, নির্দিষ্ট সময় পরে। এটা চাষিরা বুঝতে পারেন যে কবে কাটতে হবে, বর্ষার মৌসুমে।
পাট কাটার পর কাটা হচ্ছে, এরপরে এগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখা হয় নির্দিষ্ট সময় পর্যন্ত। পাট ভিজিয়ে রাখার পরে এরপরে তা থেকে এভাবে আঁশ ছড়ানো হয় এবং সে আঁশ রোদে শুকিয়ে এগুলোকে প্রক্রিয়াজাত করা হয়, যা থেকে পরবর্তীতে ওই যে তন্তু দিয়ে বা সুতো দিয়ে, পাটের সুতো দিয়ে বস্তা, চট, এখন তো অনেক সামগ্রী তৈরি করা হয়। পাট তো এখন পরিবেশ বান্ধব, তোমরা তো জানো পলিথিনের বিকল্প হিসেবে এখন পাট ব্যবহার করা হচ্ছে। আমরা আস্তে আস্তে সেদিকে যাব। হ্যাঁ, পাট হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল। আর বিশ্বে ভারতের পরেই বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। কারণ ওই যে আমরা প্রথমেই জেনেছিলাম, আমাদের আবহাওয়া, আমাদের পরিবেশ, আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমাদের দেশের অবস্থান, এই সব কিছু কিন্তু এই উৎপাদনের জন্য উপযোগী। আর যে কারণে ভারতের পরেই বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে আগেই বলেছি যে বাংলাদেশে সব এলাকায় পাট উৎপন্ন হয় কম বেশি। এই পাট সবাই, অনেকেই আছেন যে নিজের বাড়ির পাশে, এই যে বললাম যে পাট শাক উপকারী, এজন্য শাক খাওয়ার জন্য বা নিজের গৃহস্থলীর কাজে অল্প কিছু সংখ্যক পাট, ম্যাক্সিমাম মানে গ্রামে বিশেষ করে পাট জন্মায় বা পাট লাগানো হয়, পাট গাছ। কিন্তু বাণিজ্যিকভাবে বা যেসব অঞ্চলে পাট বেশি উৎপন্ন হয় আমাদের দেশে, মানচিত্রে আমরা একটু সেই জিনিস একটু দেখি। হ্যাঁ, প্রথমে দেখো ময়মনসিংহ আমাদের দেশের, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে লাল চিহ্নিত অংশ, এই অংশে বেশ বাণিজ্যিকভাবে বেশ এখানে পাট প্রধান উৎপাদিত পণ্য, প্রধান উৎপাদিত ফসল ময়মনসিংহ। এরপরে আসি ফরিদপুর। এই যে ফরিদপুরেও বিপুল পরিমাণে পাট উৎপাদন হয়। এরপরে আসি কুমিল্লা। বন্ধুরা ম্যাপে লক্ষ্য করো, কুমিল্লায় পাট চাষ হয় বাণিজ্যিকভাবে। এরপরে আসি পাবনাতেও পাট জন্মায়। কুষ্টিয়া, এই যে দেখা যাচ্ছে পাবনা পাশে কুষ্টিয়া। এরপরে হচ্ছে যশোরেও প্রচুর পরিমাণে পাট জন্মায়। আমাদের দেশের এই যে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর, এসব অঞ্চলে প্রচুর পরিমাণে পাট জন্মায়। এছাড়া আমাদের প্রত্যেকের গ্রামে বাড়িতে আশেপাশে আমরা তো কম বেশি সবাই সব জায়গায় জন্মায় অল্প করে, কিন্তু বেশি করে বাণিজ্যিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে, অর্থাৎ বিদেশে রপ্তানি করি, এরকমভাবে অনেক বেশি পরিমাণে জন্মায় এই সব অঞ্চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার একটু ভালো করে লক্ষ্য করো কোন কোন অংশে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর। আশা করি নামগুলো তোমাদের মনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাটের আঁশ, এভাবে আঁশ ছড়িয়ে শুকাতে দেওয়া হয় এবং এভাবে বান্ডিল করা হয়। এই জন্যই পাটকে বলা হয় সোনালী আঁশ। পাট যখন শুকায়, শুকানোর পরে যখন একে বান্ডিল করা হয়, দেখো কি সুন্দর চকচক করছে, তাই না? সোনার মতো একটা রং। এভাবে যখন শুকোতে দেওয়া হয়, এর উপর যখন রোদের ঝিলিক পড়ে তখন কিন্তু চকচক করে। আর সোনালী আঁশ বলা হয়েছে এই যে এর ঔজ্জ্বল্যতা, এবং এটা আমাদের অর্থনীতিতে একটা সময় এত বেশি অবদান ছিল, এটা ছিল আমাদের প্রধান অর্থকরী ফসল। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখতো এই পাট। এই কারণেই একে বলা হয় সোনালী আঁশ। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো। আগেই বলেছিলাম বর্তমান সময় হচ্ছে পরিবেশ বান্ধব একটা বিষয়ের কথা, সবসময় সবকিছুতে চলে আসছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কি? যেটা আমাদের পরিবেশের জন্য উপযোগী। অর্থাৎ আমরা বেশি বাজার করার জন্য কি ব্যবহার করি? পলিথিন। বাজারে দোকানে কিনতে যাই, দোকানদার আমাদেরকে একটা পলিথিনের মধ্যে ধরিয়ে দেন, যেটা আমাদের মাটি আমরা কি করি, ওটা ব্যবহার করে বাসায় এনে ফেলে দেই। কোথায় ফেলে দেই? বাহিরে ফেলে দেই, মাটিতে। ওটা কিন্তু মাটির সাথে মিশে যায় না, বরঞ্চ মাটির উর্বরতা নষ্ট করে, মাটিকে ব্যবহারের অনুপযোগী করে ফেলে। এই কারণে
পাট হচ্ছে পলিথিনের বিকল্প এবং পরিবেশ বান্ধব। আর এজন্য পাটের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, পাটের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। দেখো, পাট থেকে সুতা তৈরি হচ্ছে, যে পাটের রশি যেটাকে আমরা বলি, ব্যাগ। এখন এটা তো বেশ জনপ্রিয় একটা জিনিস, পাটের ব্যাগ, এবং বেশ ট্রেন্ড এবং মডার্ন, বেশ বলা চলে বর্তমান সময়ে যে পাট 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 দিয়ে যে ব্যাগগুলো তৈরি করা হয় বেশ উন্নত মানের এবং বেশ দৃষ্টিনন্দন। এরপরে হচ্ছে এই যে দেখো, চট তৈরি হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম যে চট দিয়ে বস্তা তৈরি হয় সেলাই করার পরে। এরপরে কিছু দেখো সামগ্রী দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শৌখিন সামগ্রী, বাসায় গৃহস্থলিতে এগুলো হচ্ছে শোভাবর্ধনের জন্য। হ্যাঁ, বেশ সুন্দর না কারুকার্য, এগুলো সত্যি আমাদের গৃহের শোভা বৃদ্ধি করে। এইসব জিনিসগুলো আমাদের গৃহের শোভা বৃদ্ধি করে। আর এসব কারণেই, যেহেতু এটা পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহারযোগ্য এবং সহজে বহনযোগ্য সব দিক থেকে, এবং এটা আমাদের নিজস্ব পণ্য, সবচেয়ে বড় কথা এটা আমাদের নিজস্ব পণ্য, এবং এটা আমাদের প্রকৃতিতে বেশ ভালো অবদান রাখে বা উপকারী। যদি এটা আমরা ফেলে দেই মাটিতে, এটা মাটির সাথে মিশে যাবে, মাটির উর্বরতা বৃদ্ধি করবে, পলিথিনের মতো মাটিকে নষ্ট করবে না। তো এই কারণে দিন দিন পাটের জনপ্রিয়তা বাড়ছে। সরকারও পাটের তৈরি পণ্য ব্যবহারের উপর বেশ জোর দিচ্ছেন, যেটা অবশ্যই সাধুবাদ জানাই আমরা। এবং আমরা সকলেই এখন থেকে পাটজাত দ্রব্য ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো কি পাটের তৈরি জিনিস দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে পাটের তৈরি জিনিস এবং পাটের আঁশ, এগুলো আমরা বিদেশে রপ্তানি করি, কারণ প্রচুর পরিমাণে জন্মায় আমাদের থেকে। বিদেশে কিন্তু আরো আগে থেকেই এর অনেক চাহিদা, এ কারণে আমরা এই পাট বিদেশে রপ্তানি করি এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এই যে এত পাট জন্মায়, ওই যে প্রথম বললাম যে আমাদের জলবায়ুই হচ্ছে এই পাট জন্মানোর জন্য বেশ উপযোগী। তো শিক্ষার্থী বন্ধুরা, পাট সম্পর্কে আমি আশা করছি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পাটকে কেন সোনালী আঁশ বলি, এটা আমাদের কেন প্রধান অর্থকারী ফসল, এটা কিভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখে, কোথায় কোথায় ভালো পাট জন্মায়। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে আছে, আমি পরবর্তীতে তোমাদের কাছ থেকে উত্তরগুলো জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় অংশে চলে যাই। আমাদের দ্বিতীয় অংশ ছিল কি, মনে আছে তো? বেশ জনপ্রিয় একটা পানীয়। হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, চা। দেখো তো ছবিগুলো, বাংলাদেশের একটি বেশ পর্যটন এলাকা না, বিদেশ থেকেও সবাই দেখতে আসে আমাদের দেশের চা বাগান, কারণ এত সুন্দর, এত নয়নাভিরাম, যেখানে গেলে চোখ ফেরানোই দেয়। আর যে বাংলাদেশের যে মানে সামর্থ্য থাকা সত্ত্বেও একবার চা বাগান ঘুরে আসতে পারবে না, সে সত্যি আনলাকি পারসন, কারণ এত সুন্দর একটা জায়গা। দেখো কি সুন্দর ছবিতে দেখা যাচ্ছে, তাতেই কত সুন্দর দেখা যাচ্ছে, আর বাস্তবটা আরো কত সুন্দর। তো এই যে চা, 2টি পাতা 1টি কুড়ি, তাই না? 2টি পাতা 1টি কুড়ি। এই যে চা গাছ, চা প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয় আমাদের দেশে, যা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করি। চা তো বাংলাদেশের ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সবাই, আমার মনে হয় না যে দিনে মিনিমাম 1 থেকে 2 কাপ চা খায় না এমন লোক কেউ নেই। সকালে ঘুম থেকে উঠে আর বিকালে নাস্তার টেবিলে বন্ধুদের আড্ডায় আর অফিসের কাজের ফাঁকে চা তো চলেই। তো বন্ধুরা, এই চা এত পরিমাণে, মানে অনেক চা জন্মায় আমাদের দেশে, যা আমরা বিদেশে রপ্তানি করি। হ্যাঁ, আর এ কারণে চা আমাদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে বা ভূমিকা পালন করে। তো আমরা একটু ম্যাপে দেখে নিই যে আমাদের বাংলাদেশে কোথায় কোথায় বেশি চা জন্মায়। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে মূলত সিলেট এবং চট্টগ্রামে চা বেশি জন্মায়। সিলেট অঞ্চলে, চিটাগং অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে চা বেশি জন্মায়। তবে বর্তমানে দিনাজপুর, নীলফামারী এসব অঞ্চলেও চায়ের উৎপাদন শুরু হয়েছে।
দিনাজপুর, পঞ্চগড় এসব জেলাতেও বর্তমানে চা হচ্ছে। কিন্তু আগে থেকে যে চায়ের এটা ছিল, এই যে সিলেট, সিলেট তো বিখ্যাতই চায়ের জন্য। সিলেটের চা বাগান, এটা তো এক বাক্যে সবাই জানি আমরা, সিলেটের চা বাগান। এই সিলেট বিখ্যাতই হচ্ছে চায়ের জন্য। সিলেট এবং চিটাং ছিল চা বাগান। এখন দিনাজপুর, পঞ্চগড় এসব জায়গায়ও চায়ের চাষ হচ্ছে। আসলে এটা হচ্ছে পাহাড়িয়া অঞ্চল, কারণ পাহাড়ের গায়ে এই চাটা জন্মায়। এটা সমতল ভূমিতে চা জন্মায় না। আর আমাদের দেশের যে চা, এই চাটা বেশ উন্নত মানের, এ কারণে এর বেশ সুনাম বিদেশে আছে। দেখো যে চায়ের কড়া লিকার দেখলেই খেতে ইচ্ছে, পান করতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? এখন তো বিকেল হয়ে গেছে, একটু পরেই আমরা ক্লাস শেষেই, যখন আমরা ক্লাস শেষে যাব, মাকে গিয়ে বলবো সবাই, মা চা। হ্যাঁ, আমাদের চা এর সুনাম সবসময়ের জন্য বিদেশে আছে, আর চাহিদাও এর বিদেশে সবসময়ের জন্যই বেশি। আর এ কারণেই আমরা এই চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর এ কারণে চাকেও বলা হয় অর্থকারী ফসল। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো কেন আমরা চাকেও অর্থকারী ফসল বলছি। বন্ধুরা এখন একটু লক্ষ্য করো, এটা কি দেখা যাচ্ছে? প্রথমে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে? আগে এটা দেখো তো, এটা কি? আমাদের দেশের বেশ জনপ্রিয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য, আমাদের দাদি, নানি, চাচি, তাদের জন্য বেশ জনপ্রিয় একটা খাবার। হ্যাঁ বন্ধুরা, পান। আর পানের সাথে কি কি খাওয়া হয়? পান তো শুধু শুধু খাওয়া যায় না, সাথে তো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশানো হয়, কিছু মশলা মিশানো হয় এর সাথে। হ্যাঁ দেখো, যে পাশে দেখা যাচ্ছে, এগুলো কি? ঠিক বলেছ, এগুলো হচ্ছে জর্দা বা তামাক। এগুলো হচ্ছে তামাক। এই যে দেখো তামাক গাছ কিরকম, এরকম বড় বড় পাতা হয়, এই পাতা তোলা হয়, তুলে এভাবে শুকানো হয়। এই যে শুকনো তামাক পাতা দেখা যাচ্ছে না, এগুলোকে গুঁড়ো করে প্রক্রিয়াজাত করে কৌটোয় করে জর্দা আকারে বাজারে বিক্রি করা হয়। আর এভাবে তামাক পাতাও কিনতে পাওয়া যায় বাজারে, এভাবে তামাক পাতাও কিনতে পাওয়া যায়। বাংলাদেশের অনেক অঞ্চলেই তামাকের চাষ হয়। তো আমরা একটু মানচিত্রে তামাক উৎপাদন এলাকাটা দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই যে খুব গাঢ় চিহ্নিত অংশ, অর্থাৎ রংপুরে সবচেয়ে বেশি তামাকের চাষ হয়। বাংলাদেশের অনেক জায়গায় হয়, তবে রংপুরে সবচেয়ে বেশি তামাকের চাষ হয়। আর এসব জায়গায়ও অল্প কিছু চাষ হয়, তবে সবচেয়ে বেশি চাষ হয় রংপুর জেলায়। বাংলাদেশের রংপুর জেলায় সবচেয়ে বেশি তামাকের চাষ হয়। এই তামাক শুকানোর পরে জর্দা আকারে তো কৌটায় তো প্রক্রিয়াজাত করে কৌটায় জর্দা আকারে বাজারজাত করা হয়। আরো ব্যবহার করা হয়, বলো তো কিসে এই তামাক ব্যবহার করা হয়? আর কোন কোন? ইয়েস, তোমাদের উত্তর সঠিক হয়েছে, সিগারেট, বিড়ি। বিদ্যালয়ে আসার পথে নিশ্চয়ই সমস্যাটার সম্মুখীন আমরা প্রায় হই, বাহিরের রাস্তাঘাটে বের হলে। আবার অনেকের বাসায়ও ধূমপায়ী ব্যক্তিরা আছেন। হ্যাঁ, এই যে সিগারেট বা বিড়ি যেগুলোই বলি, এই সিগারেট বা বিড়িতেও এই তামাক পাতা ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই তামাক পাতা, এই সিগারেট, বিড়ি, এগুলো কি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত? এগুলো কি আমাদের শরীরের জন্য উপকারী? ধন্যবাদ, অবশ্যই না, কারণ এগুলো কখনোই স্বাস্থ্যসম্মত বা আমাদের শরীরের জন্য উপকারী নয়। তোমরা যদি বর্তমান সময়ে কেউ সিগারেটের প্যাকেটগুলো দেখে থাকো, তাহলে দেখবে প্যাকেটের উপরে এর ক্ষতিকর কি কি দিক আছে সবগুলো কিন্তু এঁকে দেওয়া আছে। কিন্তু তারপরেও আমরা, মানে আমাদের দেশের কিছু মানুষ, কিছু কিছু কেউ 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 না, অধিকাংশ মানুষই বলা চলে, এরা ধূমপান করেই যাচ্ছে। অসচেতনতা বা মানে তাদের
কি বলবো, জেনে শুনে নিজের ক্ষতি নিজে করছে। ওই যে কি বলে, নিজের পায়ে নিজে কুড়াল মারা, এরকম একটা বাংলা প্রবাদ আছে না, নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে। তো এরকম জেনে শুনে নিজের ক্ষতি নিজে করছে। তো এই যে তামাক, এই তামাকও অনেক উৎপাদন হয় আমাদের দেশে। এই উৎপন্ন তামাক এগুলো বিদেশে রপ্তানি করা হয়, আর এই এক্সপোর্ট বা রপ্তানি করার ফলে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি, আর এই কারণে এটিও একটি অর্থকারী ফসল। শিক্ষার্থী বন্ধুরা, একটু ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো লাল চিহ্নিত জায়গাগুলো, তার মানে কি শরীরের সব মস্তিষ্ক, থাইরয়েড, তোমার ফুসফুস, তারপরে পাকস্থলী, কিডনি, লিভার, সব প্রত্যেকটা অঙ্গ দেখো, এই যে লাল চিহ্নিত অঙ্গগুলো, সবগুলো অঙ্গই এই যে রিস্ক ফ্রম স্মোকিং, অর্থাৎ এই ধূমপানের ফলে যেসব অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো শরীরের এই সবই তো মানে মূল অঙ্গ প্রত্যঙ্গ। যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমার স্মোকিং এর কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই সেটা আমার শরীরের জন্য ভালো নয়, আর এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর এই জন্য কি করব, আমরা সব সময় তামাককে না বলবো। কি করব, তামাককে না বলবো, কারণ এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর এবং এর মৃত্যু অনিবার্য। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই তামাক চাষকে বর্তমানে নিরুৎসাহিত করা হচ্ছে। যদিও এটা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে, কিন্তু তার পাশাপাশি তো দেশের জনগণের অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে। যে ধূমপান করছে নিজে, সে যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি আমি যারা ধূমপান করছি না, আমরা যখন তার পাশ থেকে যাচ্ছি, আমরা যখন ওই তার ছেড়ে দেওয়া নিঃশ্বাসের ওই ধোঁয়াটা যখন আমাদের শরীরে আমাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করছে, আমরাও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমরা কিন্তু দেখো যে ধূমপান না করেও সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো যে জিনিসটা আমাদের যেমন বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে, বাট আমাদের দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যের জন্য হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে দিন দিন। আর যখন ছোট শিশুদের জন্য, বাচ্চাদের মানে তোমাদের বা তোমাদের থেকে ছোট দের জন্য তো এটা আরো বেশি হুমকি। তো এজন্য এই চাষকে দিন দিন সরকার নিরুৎসাহিত করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকে 3টি প্রধান অর্থকারী ফসল পাট, চা, তামাক সম্পর্কে জেনেছি। পাটকে বলা হয় সোনালী আঁশ, আর এটা কোথায় কোথায় বেশি জন্মায়, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর। এটার দিয়ে বিভিন্ন পণ্য উৎপন্ন হয়, যা আমরা এখন বেশ বেশ জনপ্রিয় আমাদের দেশে, এবং এটা আমরা বিদেশে রপ্তানি করি। আর এরপরে ছিল আমাদের চা, যা আমাদের সকালের বিকেলের পানীয়, বেশ জনপ্রিয় একটা পানীয়, এবং এটা কাজের ফাঁকে আমাদের ক্লান্তি দূর করে। আর বাংলাদেশের চা বিদেশে সবসময়ের জন্য বিখ্যাত, কারণ এর আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এ কারণে বিদেশের চাহিদাও অনেক বেশি, এ কারণে আমরা চা বিদেশে রপ্তানি করি। সিলেটের চা বাগান বিখ্যাত, নামকরা, বর্তমানে দিনাজপুরের পঞ্চগড়েও চা চাষ হচ্ছে। তো এই চাও আমাদের একটা অর্থকারী ফসল। এরপরে ছিল তামাক, বাংলাদেশের অনেক অঞ্চলেই তামাক চাষ হয়। তামাক দিয়ে জর্দা, বিড়ি, সিগারেট এগুলোতে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর তাই সরকার কি করছে, বর্তমানে তামাক চাষকে নিরুৎসাহিত করছে। আশা করছি বন্ধুরা, পাট, চা এবং তামাক এই 3টি অর্থকারী ফসল সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেছে। এরপর যদি কোনো অস্পষ্ট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি, দেখো তো লাল রঙের ফুল, আমার তো খুব পছন্দ। বলো তো এটা কি ফুল? ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে, শিমুল ফুল। শিমুল ফুল, শিমুল ফুল, শিমুল গাছে কি হয়, এই ফুল ফুল যখন ফলে পরিণত হয়, তারপরে ইয়েস, কারেক্ট অ্যান্সার, তুলা। তুলা আমরা কি কি কাজে ব্যবহার করি? তুলা সবাই চেনো, বিশেষ করে হাসপাতালে তো ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে তুলা। বাড়িতেও আমরা বিভিন্ন কাজে তুলা ব্যবহার করি। বলো তো কি? প্রতিদিন তুলার তৈরি। বন্ধুরা,
ঘুমানোর কাজে আমাদের বালিশ ছাড়া কি ঘুম হয়? হয় না। তো ঘুমোতে গেলে কি দরকার? বালিশ। বালিশ তৈরি করতে কি দরকার? তুলা। ধন্যবাদ। আর শীতকালে? শীতকালে কি দরকার? এই তো আমার ছোট্ট বন্ধুরা সঠিক উত্তর বলেছে, লেপ দরকার। আর লেপ তৈরি করতে কি লাগে? তার লেপ তৈরি করতেও তুলার দরকার হয়। আরেকটা কাজে আমরা কিন্তু সবাই ব্যবহার করি, বলবো? আমরা সবাই নেল পালিশ পরতে পছন্দ করি। আর নেল পালিশ পরার পর যখন ওটাকে উঠানোর প্রয়োজন হয়, রিমুভার দিয়ে যখন নেল পালিশ উঠাই, তখন কিন্তু তুলার বেশ ব্যবহার হয়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই যে তুলাও একটা অর্থকারী ফসল, কারণ আমাদের দেশে অনেক তুলা উৎপাদন হয় এবং সেগুলো আমরা বিদেশে রপ্তানি করি। তুলাও একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল। পরের ছবিটা দেখি। কতগুলো পোকা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখেছো কখনো এগুলো? দেখলেই কেমন কেমন না, কিন্তু এর তো বেশ অবদান আছে আমাদের। কিরকম দেখো তো, এগুলো এখন চিনতে পেরেছো? যারা হাতের কাজ করো, সেলাই করতে পারো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক বলেছি, রেশমি সুতো। এগুলো হচ্ছে রেশমি সুতা। আর এগুলোকে তাহলে কি এগুলো? ইয়েস বন্ধুরা, রেশম পোকা। এই যে রেশম পোকা, এখানে একটু বলি কিভাবে রেশম পোকা থেকে রেশমি সুতাটা আসে। রেশম পোকা তার জীবদ্দশা হচ্ছে চারটি পর্যায়ে। প্রথমে সে লার্ভা থাকে, তারপর শুককিট, মুক্কিট, পূর্ণাঙ্গ। তো যখন সে মুক্কিট অবস্থায় আসে, অর্থাৎ তার লাইফের তৃতীয় পর্যায়ে আসে, তখন তার মুখ থেকে এক ধরনের রস নিঃসরণ ঘটে। আর এটা সে মাথা অনবরত নাড়তে থাকে। সে মিনিটে 65 বার তার মাথা নাড়ায়। আর ওই যে রসটা যে নিঃসরণ হয়, ওটা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে শক্ত হয়ে যায়। আর ও যখন মাথাটা নাড়াতে থাকে, তখন ওটা আর ওটা রসটা বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে যায়। আর ও এরকমের জালের মতো পেঁচিয়ে 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 এরকমের একটা কুণ্ডলী আকার ধারণ করে। এখানেও 7 থেকে 10 দিনের মতো সময় এর মধ্যেও থাকে। আর ততদিনে এই কুণ্ডলীগুলো বেশ বড় হয়ে যায়। এরপরে ও এখান থেকে পূর্ণাঙ্গ রূপ নিয়ে ও বের হয়ে যায় এবং চাষিরা এগুলো সংগ্রহ করেন এবং এখান থেকে এই রেশম সুতা প্রক্রিয়াজাত করে রেশম সুতা তৈরি করা হয়। এবং এই রেশম সুতা বেশ বিদেশে বেশ কদরের। মসলিনের তো নাম শুনেছো, আগের মসলিন ছিল, সেই মসলিন কিন্তু এখন আসছে রেশমি কাপড়, বেশ দামি রেশমি কাপড়, যেটা সিল্ক বলে অনেক সময়। সেই রেশমি কাপড় কিন্তু বেশ দামি একটা কাপড়, কারণ এই রেশম পোকার দিয়ে যে উৎপন্ন এই যে রেশমি সুতো, এ থেকে ওই কাপড়টা বোনা হয়। আর যে মসলিনের কথা বললাম, এটা অনেক আগে ছিল, এখন বিলুপ্তি। সে মসলিনও রেশমি সুতা দিয়ে করা হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে একটু বিদঘুটে পোকা পোকা মনে হলেও কিন্তু এ আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখে এবং এগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়। রেশম উল্লেখযোগ্য একটি অর্থকারী ফসল। বন্ধুরা, কি দেখা যাচ্ছে ছবিতে? এই যে দেখো, আমি এনে রেখেছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এগুলো কি? এগুলো এই যে দেখেছো? হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে আমরা ছবিতে স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, সুপারি। গুড, এই যে বুঝতে পেরেছো, সুপারি। এই যে আমরা আগে দেখেছিলাম জর্দা, কার সাথে খাওয়া হয়? পানের সাথে। আর পানের সাথে জর্দা, আর জর্দার সাথে সুপারি না হলে কিন্তু পান খাওয়া যাবে না। দেখবা, পান খেতে হলে অবশ্যই সুপারি দরকার। আর এই সুপারি আমাদের দেশে গ্রাম অঞ্চলে প্রতি বাড়িতে এমনিতেই 5-7-10টা গাছ থাকে। এই জন্য মানে আলাদাভাবে যে লাগাতে হয় হয় না, এটা দেখে আসছি।
এটা ছোটবেলা থেকেই দেখে আসছি, প্রতি বাড়িতে প্রত্যেকের বাড়ির চারপাশেই সুপারি গাছ আছে। বাংলাদেশের প্রত্যেক অঞ্চলেই সুপারি গাছ আছে। আর এই সুপারি এক একটা গাছে অনেক সুপারি জন্মায়। আর এই জন্য আমাদের দেশের চাহিদা পূরণ করে সুপারি আমরা বিদেশেও রপ্তানি করি। এই জন্য বলা হয় সুপারি একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল এবং একটা জনপ্রিয়, আমাদের দেশেও কিন্তু এটা বেশ জনপ্রিয় সকল বয়সীদের জন্যই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শিশু শ্রেণী বা প্রথম শ্রেণীতে যখন পড়েছো তখন কি করেছো? পেন্সিল দিয়ে লিখেছো, বারবার ইরেজার দিয়ে ঘষে 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 মুছে মুছে আবার লিখেছো। আর যারা নিয়মিত ছবি আঁকো তাদের জন্য কি এসেনশিয়াল একটা জিনিস, পেন্সিলের সাথে রাবার, তাই না বন্ধুরা? হ্যাঁ, রাবার। এই রাবারের চাষ হয় আমাদের দেশে। এটা তো আর এভাবে তো হয় না, এটা এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে রাবার গাছ। এই গাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় কষ সংগ্রহ করা হয়, এভাবে কষ সংগ্রহ করা হয়, এরপর প্রক্রিয়াজাত করে এই রাবার উৎপন্ন হয়, যা আমাদের অন্তত শিক্ষার্থীদের নিত্যদিনের ব্যবহার্য। ছবি আঁকা বলো, লেখা বলো, এই জন্য আমাদের নিত্যদিনের ব্যবহার্য একটা বিষয়। এটা হচ্ছে এই যে রাবার। এই জন্য এই রাবার আমাদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হয় বিদে এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য অর্থকারী ফসল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা করেছি প্রথম 3টি অর্থকারী ফসল সম্পর্কে আলোচনা করেছি, পাট, চা, তামাক। এরপরে আমি 4টি অর্থকারী ফসল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, তুলা, রেশম, সুপারি এবং রাবার। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে 23% আয় আসে আরেকটি পণ্য থেকে। কেউ কি একটু গেস করতে পারছো যে কি হতে পারে? ধন্যবাদ বন্ধুরা, ঠিক বলেছ, মাছ। হ্যাঁ, কারণ আমরা যে নদীমাতৃক দেশ, চারিদিকে শুধু নদী আর নদী, নদী, খাল, বিল, পুকুর, পানি মানেই তো মাছ, তাই নয় কি বন্ধুরা? হ্যাঁ, আমাদের দেশের 23% আয় আসে মাছ থেকে। বিশেষত কি মাছ? ধন্যবাদ, বিশেষত হিমায়িত চিংড়ি। তোমরা জানো যে চিংড়ি মাছ বিদেশে প্রচুর রপ্তানি হয় এবং আমাদের সমুদ্র থেকে প্রচুর মাছ ধরা পড়ে। সেই মাছ বিদেশে প্রক্রিয়াজাত করে হিমায়িত অবস্থায় অর্থাৎ বরফ দিয়ে এগুলোকে বিদেশে পাঠানো হয় এবং এটা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমরা তোমাদের পাঠ্য বই খুলে ফেলো। আমরা এতক্ষণ অনেক আলোচনা করে নিয়েছি। তোমরা তোমাদের 34 পৃষ্ঠা খোলো এবং আমাদের আজকের পাঠ মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের পাঠ মিলে গেছে। তো এই পর্যায়ে আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা কতটুকু মনোযোগী ছিলে। এই ছকটি খাতায় তোলো এবং ছকটি পূরণ করো। আমি ওয়েট করছি তোমাদের উত্তর দেখার জন্য। ছকটি বইতেও আছে, তোমরা যদি 35 পৃষ্ঠা খোলো ছকটি বইতেও পাবে। অর্থাৎ পাট এবং চা এটা আমরা কি কাজে ব্যবহার করি এবং এটা কোথায় উৎপাদিত হয়। ছকটি পূরণ করো এবং আমি তোমাদের জন্য উত্তরের অপেক্ষায় আছি। আশা করছি আমার সোনামণিদের হয়ে গেছে, কারণ তারা এতক্ষণ মনোযোগী ছিল। তারা শুনেছে যে কোথায় কোথায় কি কি কাজে আমরা পাট ব্যবহার করি, কি কি কাজে আমরা চা ব্যবহার করি, কোথায় কোথায় পাট উৎপাদন হয়। আমরা ম্যাপ দেখেছি, তাই না বন্ধুরা? আমরা আমাদের ম্যাপে দেখেছি, বাংলাদেশের ম্যাপে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোথায় কোথায় পাট জন্মায়, কোথায় কোথায় চা জন্মায় এবং এর কোনটা কিভাবে ব্যবহার করা হয় আমরা ছবিতে দেখেছি, বইতে আলোচনা শুনেছি, বইতে দেখেছি। বন্ধুরা, এ পর্যায়ে তোমরা যে উত্তরগুলো লিখেছ একটু মিলিয়ে নাও
এখানে তোমাদের জন্য আরো একটি বেশি তথ্য আমি ইনক্লুড করে রেখেছি। কি কাজে ব্যবহৃত হয়? পাট। পাট কি? বয়নতন্তু, অর্থাৎ বোনার কাজে, বিভিন্ন জিনিস তৈরির কাজে এটা ব্যবহার করা হয়। তন্তু মানে সুতা। আঁশ। আর চা পানীয় হিসাবে। কোথায় উৎপন্ন হয়? বাংলাদেশের সব অঞ্চলে। পাট বাংলাদেশের কম বেশি সব অঞ্চলে উৎপন্ন হয়। আর চা উৎপন্ন হয় উত্তর পূর্ব অঞ্চলে। আমরা দেখেছিলাম সিলেটে, চিটাগাংয়ে, আর এখন দিনাজপুর। এরপরে আর একটা জিনিস একটু লক্ষ্য করো বন্ধুরা নিচের দিকে, যে এটা আমাদের কি পরিমাণে উৎপাদিত হয় দেশি। বাৎসরিক যে একটা হিসেব, বাংলাদেশে পাট উৎপাদিত হয় 45 লক্ষ মেট্রিক টন। একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা, পাট উৎপাদিত হয় 45 লক্ষ মেট্রিক টন। আমাদের পরবর্তী কোশ্চেন যখন হবে, আমরা যখন সৃজনশীল কোশ্চেন তৈরি করব অধ্যায়ের শেষে, তখন কিন্তু এই সব প্রশ্নগুলোর উত্তর আমাদের প্রয়োজন হবে। এজন্য একটু মনোযোগী হও। মোট 45 লক্ষ মেট্রিক টন। আর চা উৎপাদিত হয় 70,000 মেট্রিক টন। তো পাট উৎপাদিত হয় আমাদের দেশে 45 লক্ষ মেট্রিক টন, আর চা উৎপাদিত হয় 70,000 মেট্রিক টন। কিভাবে, কি কাজে ব্যবহৃত হয় এবং কোথায় উৎপন্ন হয়? আশা করি এই দুটো এই উত্তরগুলো তোমাদের মিলে গেছে। আর এই দুটো একটু নোট ডাউন করে রাখো, যে মোট উৎপাদনের পরিমাণ বাৎসরিক 45 লক্ষ মেট্রিক টন পাট, আর চায়ের ক্ষেত্রে 70,000 মেট্রিক টন। তো ধন্যবাদ বন্ধুরা। এ পর্যায়ে বাড়ির কাজ। আগামী ক্লাসের আগে তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকবে, সে বাড়ির কাজটা তুলে নাও। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা অংশ আসে আয়ের, প্রায় 23% আসে কি থেকে? মাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, মাছ থেকে আসে। আর মাছ আমাদের এই যে কথাই তো বলে, মাছে ভাতে বাঙালি। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। তো মাছ আমাদের তো প্রতিদিনকার খাবারে থাকাই চাই। প্রতিদিনকার খাবারে তো মাছ না থাকলে চলে না। তো পরিকল্পিত কাজগুলো তুলে নাও। আমাদের দেশে মাছের উৎস সমূহের তালিকা তৈরি করো। স্ক্রিনেও দেখা যাচ্ছে, আমাদের দেশে মাছের উৎস সমূহের তালিকা তৈরি করো। এরপরে আছে, আমাদের দেশে কোন কোন অঞ্চলে মাছের চাষ করা হয়, অর্থাৎ বাণিজ্যিক ভাবে। কিছু চাষ আমরা নিজস্ব পুকুরে, সবাই যাদের পুকুর আছে গ্রাম অঞ্চলে, বিশেষত যাদের পুকুর আছে, তারা কম বেশি চাষ করি নিজেদের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু বাণিজ্যিকভাবে বাংলাদেশে কিছু 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 অঞ্চলে বাণিজ্যিকভাবে, যে হিমায়িত চিংড়ি বললাম, যেটা বিদেশে রপ্তানি করা হয়, হিমায়িত মাছ বিদেশে রপ্তানি করা, এটা অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ হয় কোথাও। সেটা কোথায় চাষ হয় এটা তোমাদেরকে জানতে হবে। এটা আমাদের দেশের কোন কোন অঞ্চলে মাছের চাষ হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জনে অর্থকারী ফসলের 3টি গুরুত্ব লিখো। বৈদেশিক মুদ্রা অর্জনে অর্থকারী ফসলের 3টি গুরুত্ব লিখো। আমরা আজকে পুরোটা পাঠে অর্থকারী ফসল সম্পর্কে আলোচনা করেছি। গত 2 দিনের পাঠ ছিল আমাদের খাদ্যশস্য নিয়ে। আজকের পাঠ ছিল আমাদের পুরোটাই অর্থকারী ফসল। তো বৈদেশিক মুদ্রা অর্জনে অর্থকারী ফসলের 3টি গুরুত্ব লেখো। বন্ধুরা, তোমাদের পরিকল্পিত কাজ বা বাড়ির কাজ আমি আবার রিপিট করছি। আমাদের দেশে মাছের উৎস সমূহের তালিকা তৈরি করো। আমাদের দেশে কোন কোন অঞ্চলে মাছের চাষ হয়। বৈদেশিক মুদ্রা অর্জনে অর্থকারী ফসলের 3টি গুরুত্ব লেখো। বন্ধুরা, কাজ 3টি করবে এবং অবশ্যই ইনবক্সে আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামী বুধবারে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আর এই দুষ্ট করোনা ভাইরাস যাতে কাউকে আক্রমণ করতে না পারে, সেই জন্য অবশ্যই সচেতনতা অবলম্বন করবে, সতর্ক থাকবে। বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, গরম খাবার খাবে এবং অবশ্যই ঘরের বাইরে যাবে না। আর যেহেতু তোমরা 5ম শ্রেণীতে পড়ছো, সমাপনী পরীক্ষা, বিদ্যালয় বন্ধ তো বেড়ে গেছে, সেটা জানতে পেরেছো 6ই আগস্ট পর্যন্ত। তো তোমাদের সাথে আমাদের দেখা হতে আবার কবে হবে, সেই 6ই আগস্ট এর পর আবার দেখা হবে কিনা সেটাও এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। তো কিন্তু সমাপনী পরীক্ষায় তো আমাদেরকে অংশগ্রহণ করতে হবে।
তো এই জন্য তোমাদের প্রস্তুতি নিয়মিত লেখাপড়া করবে এবং প্রস্তুতি সেরকমেরই গ্রহণ করবে, যাতে সমাপনী পরীক্ষায় তোমাদেরকে যেহেতু অংশগ্রহণ করতে হবে। নিয়মিত লেখাপড়া করবে, নিজে সচেতন থাকবে, নিজে সুরক্ষিত থাকবে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে। তো সকলকে আবারও আষাঢ়ের শুভেচ্ছা এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।